প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা উত্থান পতনের গল্প অনেক জায়গায় শুনেছেন, আর এগুলো কিন্তু অনেক সময় আমাদের লাইফেও কাজে আসে। আর এরকমটাই কিন্তু অনেক সময় হয়ে থাকে, আর এরকমটা হয়েছিল এএমডির সাথে। আর প্লে স্টেশন অথবা সোনি ওই সময় যেরকম হেল্প করেছে এএমডিকে, আমার মনে হয় না যে এএমডি বিষয়টিকে কখনো ভুলতে পারবে। আর এটা কিন্তু বেশি দিনের ঘটনা নয়। আর আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন যে কি বলছে সিপি, এএমডির মতো এত বড় একটা কোম্পানি যারা বড় বড় গ্রাফিক্স কার্ড মেকিং করছে, বড় বড় সিপিইউ সার্ভারের জন্য, ডেস্কটপের জন্য, সব জায়গায় তারা ক্রোল করে আসছে। ওয়েল, তো আপনাদেরকে বলি তাদেরও একটা খারাপ সময় গেছে, অর্থাৎ অনেক সময় ওঠানামা করেছে। তবে হ্যাঁ, 14 সালের যদি আমি একবার সিনারিওটা দেখি, তো অবশ্যই এএমডিকে কেউ জিজ্ঞাসা করতো না যে এরা কি চিপস মেকার নাকি জিপিইউ মেকার। অবভিয়াসলি তারা বুলডোজার আর্কিটেকচার দিয়েও কোনো কিছু করতে পারেনি। তবে হ্যাঁ, তাদেরকে রিভাইভ করেছে কিন্তু সোনি তাদের প্লে স্টেশন 4-এর এবং পরবর্তী সময়ে 4 প্রোর যে চিপসগুলো ডেলিভার করতে পেরেছিল, এটা কিন্তু তাদেরকে ব্যাংকরাপসি থেকে বাঁচিয়েছে। আর তার ফলে কিছু সময় পর ডক্টর লিসেসু আসলো মার্কেটে। তাছাড়া রাজা কদুরির মতো লোক কিন্তু আবার এএমডির দিকে গেল, যার কাজ ছিল মেইন জিপিইউ আর্কিটেকচারের উপর কাজ করা। আর 16 সালের পরের ইতিহাস তো আপনারা জানেন। সেই ফার্স্ট জেনারেশনের রাইজেন তাদেরকে আরেকটু রিভাইভ করতে সাহায্য করেছে, আর জিপিইউ পোলারিস এবং আরডিএনএ আর্কিটেকচার আবারও রিভাইভ করতে আরেকটু সাহায্য করে। আপনারা বুঝতে পারছেন বিষয়টি, এএমডি ব্যাংকরাপসি থেকে বেঁচে গেছে। আর পরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। আর এরকম ইন্সপায়ারিং কাহিনীর জন্য, কাহিনী বলবো না, এটা ফ্যাক্ট, টেকনোলজির উপর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের নিজেদের চ্যানেল এটা মানতেই পারেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন। আর তার সাথে বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপি হিয়ার অ্যান্ড ইটস নিউজ টাইম। সো লেটস জাম্প ইনটু আওয়ার নেক্সট স্টোরি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক টেমপ্লেট বা মেম টেমপ্লেট দেখে থাকবেন যে র্যাম কিভাবে ডাউনলোড করতে হচ্ছে, বা কিভাবে র্যাম আমরা বা মেমোরি আমরা ইনক্রিজ করতে পারি। আর এরকমটা অনেকেই বা আমরা অনেক সময় কিন্তু ট্রল করেছিলাম বা মজা নিয়েছিলাম। তবে এবার যেটা করতে চাচ্ছে জিপিইউ সেকশানে, অর্থাৎ আমরা বর্তমান সময়ে যে কোনো বাজেট সেগমেন্টের যদি গ্রাফিক্স কার্ড দেখে থাকি, ইভেন যদি মিড রেঞ্জ ক্যাটাগরির, তো ভির্যামের শর্ট অবশ্যই হবে। আর এনভিডিআর দেখলে তো মনে হয় যে ওই ভির্যাম বাঁচিয়ে সাধারণ জনগণের কাছ থেকে 3 ট্রিলিয়নে নিয়ে গেছে, এরকমটাই মনে হয়। তবে এরকমটা এবার নাও হতে পারে, কারণ একটা কোম্পানি এরকমটাই করতে চাচ্ছে, অর্থাৎ পিসিআই কে অ্যাটাচড করে বা কাজে লাগিয়ে এখানে এসএসডি বা সাধারণ র্যামকেও কাজে নিয়ে এর ফায়দা উঠাতে পারে যাদের ভির্যামের বেশি দরকার হয়। অর্থাৎ ফ্যানমেসিয়াস এইচএক্সএল আইপি ক্লেম করেছে এখানে ডাবল ডিজিট ওয়ার্কিং যে লেটেন্সি থাকবে সেটা থাকবে, অর্থাৎ ন্যানো সেকেন্ডের ব্যারিয়ারকে হয়তোবা ধরে রাখতে পারবে। এর আগের যদি আমরা এইচএক্সএল প্রোটো বা অন্যান্য টেকনোলজির কথা বলি, তার চেয়ে মোটামুটি এখানে ইনক্রিমেন্ট করতে পারবে, অর্থাৎ লেটেন্সি অনেক কমে যাবে অ্যাজ কম্পেয়ার টু 250 ন্যানো সেকেন্ডের ব্যারিয়ার। তবে এখানে বিষয়টা অনেকটাই টেকনিক্যাল হয়ে যাচ্ছে। যদি সামনের দিকে এর কোনো আপডেট আসে এবং সহজে আপনাদেরকে এক্সপ্লেন করা যায়, অবশ্যই আমি করার চেষ্টা করব। তবে এখানে আরেকটা বিষয় বা লিমিটেশন আপনাকে বুঝতে হবে। অনেকেই মনে করেন যে আমরা যেহেতু বর্তমান সময়ে অনেক হাই স্পিড র্যাম বা এসএসডি বর্তমানে ক্যারি করতে পারি বা লাগাতে পারি, তো সেক্ষেত্রে এটাকে কাজে লাগাতে পারি না কেন? এখানে বিভিন্ন ধরনের বিষয় থাকে। আপনারা যেগুলো স্ট্যাটিক মেমোরি দেখতে পান বা ক্যাশের সাথে ইনক্লুডেড থাকে, সেগুলো কিন্তু মাস মোর হায়ার এবং ব্লেজিং ফাস্ট হয়ে থাকে, আর লেটেন্সি হয়ে থাকে অনেক কম। সেক্ষেত্রে যদি এগুলোর হেল্প নেওয়া যায় বর্তমান সময় অনুযায়ী, তাও কিন্তু একটু লেটেন্সি এবং ল্যাগিনেস একটা বিষয় দেখতে পারবেন। তাই এই জিনিসটাকে ট্যাকেল করার জন্য এই টেকনোলজিটা কিন্তু আমাদের সামনে চলে আসছে, যদিও আমাদেরকে একটু অ্যাকসেপ্ট করতে সময় লাগতে পারে। কারণ এখানে আবারও বলছি, যারা হাই এন্ড এসএসডি অথবা মেমোরি কেনার সামর্থ্য রাখেন, তারা কি আরেকটু ভালো গ্রাফিক কার্ড কেনার সামর্থ্য রাখে না? অবশ্যই রাখে। তাই এইগুলো একটু পিছিয়ে পড়ে। তবে হ্যাঁ, এএমডি, ইন্টেল অথবা এনভিডিআর মতো কোম্পানি যদি এগিয়ে আসে এই এইচএক্সএল এর জন্য, তো অবশ্যই আপনাদের বা আমাদের মতো যারা বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমার আছেন, তাদেরকে অনেক হেল্প করতে পারে এই টেকনোলজিটি। তবে এক্ষেত্রে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে যদি আরেকটা নিউজের কথা বলে, আর এটা আসছে স্যামসাং এর কাছ থেকে। স্যামসাং এর নেক্সট জেনারেশন HBM3E যে মেমোরিগুলো হবে, এগুলো ব্লেজিং ফাস্ট তো হবেই, এগুলো অবশ্য কনজিউমার গ্রেড হবে না। তারপরেও এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু এনভিডিয়া এখনও কোয়ালিফাই করতে পারেনি।
অর্থাৎ এখনও ওয়েটিংয়ে আছে। আপনারা বুঝতে পারছেন প্রতিটা মেমোরি বা প্রতিটা ফ্যাক্টর কতটা কাজ করে থাকে, আর এনভিডিয়া কিন্তু সবগুলোকে কোয়ালিফাই করেই কিন্তু বিষয়গুলোকে অ্যাপ্রুভ করে। তাই এই জন্যই কিন্তু অনেক এক্সপোনেনশিয়ালি গ্রো করছে এনভিডিয়ার মতো কোম্পানি। তারপরের যে নিউজটি আসছে সেটি কোয়ালকমের কাছ থেকে, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর যে সকল চিপস আসবে মোবাইলের সাথে, এগুলোর জন্য কিছু ইস্যু হয়েছে পার্টনারের জন্য অর্ডার রিলেটেড। আর ইস্যুটি মূলত পয়সা নিয়েই, অর্থাৎ টাকা পয়সা নিয়েই। অর্থাৎ এখানে আবারও এটার প্রাইস অনেক বেশি ধরা হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর চেয়ে। আর এখানে এস্টিমেট করা যাচ্ছে এটা $220 থেকে $240 রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, যেটা আসলে একটা ব্যাড থিং এই ধরনের চিপস মেকার থেকে। তবে হ্যাঁ, তারা একটা তো কজ দিবে যে দেখুন আমরা তো TSMCর 3 ন্যানোমিটার কাটিং এজ টেকনোলজি অর্থাৎ N3 নোড ব্যবহার করছি, আপনাদেরকে বেস্ট পসিবল জিনিস দিচ্ছি, কেন আপনারা আমাদের কাছ থেকে কস্ট কাটিং করার চিন্তা করছেন? তবে এটা TSMC অথবা কোয়ালকমের কাছে ভালো বিষয় হলেও সাধারণ কনজিউমারদের কিন্তু একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। তো হয়তোবা আপনারা বলতে পারছেন এইগুলো চিপস তো CPU হিসেবে ফ্ল্যাগশিপ ফোনের সাথে আসবে। ওয়েল, তো আপনাদেরকে বলি মিড রেঞ্জ এবং বাজেট ক্যাটাগরি কিন্তু এর ফলে অনেক ইফেক্ট ফেলবে বা পড়বে। অর্থাৎ 20,000 টাকার মোবাইল হয়তোবা আপনাকে 30,000 টাকায় কিনতে হবে শুধুই, হয়তোবা যেটার আপনার প্রয়োজনও ছিল না। আর এজন্যই বলি কম্পিটিশন অনেক জরুরি। অর্থাৎ অনেক চিপ মেকার যদি মার্কেটে চলে আসে তো তারাও কিন্তু বিষয়গুলোকে একটু এনহ্যান্সমেন্টের সাথে পরখ করবে। তারপরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়া এবং গিগাবাইটকে কেন্দ্র করে। আর আপনাদেরকে আবারও বলছি, আমি বলেছিলাম নতুন কিছু গ্রাফিক্স কার্ড আসতে চলেছে নতুন ডাইয়ের সাথে। ইয়েস, আবারও হাজির RTX 4070 Ti সুপার AD102 ডাইয়ের সাথে, যেটা বর্তমান সময়ের জন্য জার্মানিতে অ্যাভেলেবেল হলে কয়েকদিনের মধ্যেই সারা বিশ্বে পৌঁছে যাবে। আর আপনাদেরকে বলছি সকল কোম্পানি কিন্তু এটাকে অ্যাডাপ্ট করার চিন্তা করছে, যেটা আমি অ্যাজ ইউজুয়ালি বলে থাকি, এটা একটা গুড সাইন। তারপরে যে নিউজটি আসছে সেটি মূলত ইন্টেল লাভারকে কেন্দ্র করে, কারণ তাদের লিক আসছে যে 800 সিরিজের যে সকল চিপসেট হবে G890 সেগুলোতে এক্সক্লুসিভলি ওভারক্লক করা যাবে। অর্থাৎ এক্সক্লুসিভলি G890তেই করা যাবে, আপনারা এই সিরিজ অথবা বি সিরিজের হিসেব বাদ দিয়ে দিন। মানে কোম্পানিগুলো শুরুটা করেছে কি, প্রথমের দিকে AMD তাদের X800 সিরিজের মাদারবোর্ড নিয়ে আসছে না, আবার ইন্টেল নিয়ে আসলে তারা আবার অন্য সকল যে সকল ছোটোখাটো হয়ে থাকে তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। দেখি লঞ্চের পর তীব্র আন্দোলনে নামা যায় কিনা, এটা নিয়ে একটু পরেই চিন্তা করব। তারপরে যদি আমরা কথা বলি ইন্টেলের, অবশ্যই বলতে হবে তাদের আপকামিং ইন্টেল অ্যারোলেক যে সকল রিফ্রেশ CPU আসবে। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, এখনও অ্যারোলেক ডেস্কটপ আসেনি, তার আবার রিফ্রেশ নিয়ে কথা বলছি। মূলত এটা তারা আপগ্রেড করতে চাচ্ছে NPU সেকশানে, অর্থাৎ তারা যাতে NPU সেকশানে বা নিউরাল প্রসেসিংয়ের ক্ষেত্রে AMDকে বিশাল একটা কম্পিটিশন দিতে পারে। অর্থাৎ NPU4 আর্কিটেকচার তারা এখানে ইনক্লুড করতে পারে, যেখানে সাধারণ পারফরমেন্সের পাশাপাশি আমি কিন্তু সাধারণ ডেস্কটপ গ্রেড CPUর কথাই বলছি, অথবা টপ এন্ড HX সিরিজের যে সকল ল্যাপটপ হবে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বিশাল এনহ্যান্সমেন্ট নিয়ে আসতে পারে লোকাল এআইয়ের ক্ষেত্রে। তারপরের যে নিউজটি আসছে সেটি আবার AMDর কাছ থেকে, আর এটা মূলত লিগ আপকামিং যে AMD Ryzen AI 7 সিরিজের যে সকল প্রো CPU হবে Gen 5 আর্কিটেকচারের, সেগুলোর কিন্তু স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বিষয় আমাদের সামনে চলে এসেছে। লাইক এখানে যদি কথা বলি Ryzen AI 7 Pro 360, তো এখানে 8 কোর 16 থ্রেডকে অফার করবে, আর IGP হিসেবে এখানে Radeon 870কে ব্যবহার করবে, যার NPU থাকবে XDNA 2, আর এখানে 15 থেকে 54 ওয়াট পর্যন্ত TDPর কনফিগারেশন আমরা দেখতে পারবো। বর্তমান সময়ে এটাই লিক হয়েছে, যেটা আপনাদের সামনে বললাম। বাই দ্য ওয়ে, আর একবার ডিলের কথা বলে দিই আপনাদেরকে, অর্থাৎ AMD Ryzen 8000 সিরিজের যে সকল ডেস্কটপ APU-গুলো আছে তার প্রাইস আবারও বাইরের দেশে অনেকটা কমে গেছে। অর্থাৎ Ryzen 7 8700G প্রাইস অ্যারাউন্ড $270, 8600G যেটা সবার প্রিয় হবে সেটির প্রাইস অ্যারাউন্ড $180 থেকে $82 মধ্যে। আর যদি কথা বলি 8500G, তো এটা 160ই থাকছে, কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম। তবে এর ইম্প্যাক্ট কিছু দিনের মধ্যেই আপনারা বাংলাদেশি পিসি মার্কেটে দেখতে পারবেন, যার ফায়দা আপনারা অনেকেই উঠাতে পারেন। অর্থাৎ বর্তমান সময়ের জন্য BNH ফটো এন্ড ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরের যে নিউজটি আসছে সেটি মূলত মাইন্ড ব্লাস্টিং একটা বিষয়। আমাদের
পিসি টেক কমিউনিটি, কেননা টেক ল্যাব ফাইনালি ক্রিয়েট করে নিয়েছে GeForce RTX 4090 সুপার জিপিইউ। আপনারা হয়তো বা অবাক হয়ে যাচ্ছেন যে 4090 সুপার তো এনভিডিয়া নিজেই তৈরি করেনি বা নিয়ে আসেনি, তো সেক্ষেত্রে এরা কিভাবে করতে পারে? ওয়েল, তো আপনাদেরকে বলছি এখানে কিছু ট্রিক খাটানো হয়েছে। অর্থাৎ টেক ল্যাব করেছে কি, তাদের যে RTX 3090 Ti HOF গ্যালাক্সির আর কি HOF সিরিজের যেটা পিসিবি ছিল সেখানে অ্যাড করেছে Adreno 2 Dry। আর এখানে কিন্তু LNT তেও কিন্তু ওভারক্লক করা হয়নি, অর্থাৎ নর্মাল পানি দিয়ে এটাকে ঠান্ডা করা হয়েছে। আর এখানে GDDR6X যে মেমোরি ছিল এটাকে আর একটু ওভারক্লক করা হয়েছে, অর্থাৎ আপ টু 26 Gbps এ নিয়ে যাওয়া হয়েছে ডাই এবং এটার কম্বিনেশনে এবং ভালো কুলিংয়ের ফলে। অর্থাৎ এটাকে একটু ভালো করে টিউনিং করে এটার পারফরমেন্স আপ টু 13% ইনক্রিজ করা গেছে, যেটা আসলেই একটা আউটস্ট্যান্ডিং বিষয় এই ধরনের কাজের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা নর্মাল RTX 4090 স্টকে আপনারা যে স্কোরটা দেখতে পারছেন, আর এখানে যদি আমি এখানে সকল প্রকার মেমোরি এবং জিপিইউকে ওভারক্লক করে এবং সকল বিষয়কে একটু এনহ্যান্স করে যেটা পারফরমেন্সের গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অবশ্যই একটা ঈর্ষণীয় বড়। তো সেক্ষেত্রে ধরে নিন এটা RTX 4090 বড় ভাই ভার্সন, অর্থাৎ সুপারও বলতে পারেন থিওরিটিক্যালি। অর্থাৎ আমরা অনেক স্বপ্ন দেখেছি যে RTX টাইটান অ্যাডা নিয়ে আসতে পারে সবাইকে কাজ করে দেওয়ার জন্য, তবে আসেনি। আপাতত এটা দিয়েও কিন্তু কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। অ্যান্ড যদি আজকে ফাইনাল নিউজের কথা বলি, আর এটি আসছে AMDর কাছ থেকে, আর কথা বলবো AMD Zen 6 আর্কিটেকচার নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, Zen 6 আর্কিটেকচার নিয়ে কথা বলবো, যার কোড নেম হবে মেডুসা। তো প্রথমে যদি আমি এর লিক বা রুমার সম্পর্কে কথা বলি, হয়তো বা ইন্টেলের হাত পা ঠান্ডা হলেও হয়ে যেতে পারে, যদিও এটা এই সালের মধ্যে আসছে না, 25 সালের মধ্যেই চলে আসবে। আর মেডুসার নামের কিন্তু কোড নেম সকল সিরিজের ক্ষেত্রে আসতে পারে, অর্থাৎ ডেস্কটপের জন্য রিজ এক্সট্রিম পাওয়ারফুল IGPU ওয়ালা ল্যাপটপের জন্য মেডুসা হ্যালো, অ্যান্ড নিচের দিকে আসতে পারে মেডুসা পয়েন্ট। এটা কিন্তু আপনাকে সারনেম হিসেবেই বলছি। তো উপরে উপরে বিষয়গুলো কিছু আপনাদেরকে বলি, এটা যে আসতে পারে এটা 3 ন্যানোমিটারের কাটিং এজ টেকনোলজির সাথে আসতে পারে TSMC-র অবশ্যই। আর এটার সাথে যদি মোস্ট পাওয়ারফুল APU গুলো অ্যাড ইন হয়ে যায়, অর্থাৎ RDNA 3.5 অথবা নেক্সট জেনারেশনের আর্কিটেকচার উইথ হায়ার IPC-র সাথে, তো সেক্ষেত্রে বিষয়টা ভাবুন যে ইন্টেলের কি অবস্থা হতে পারে, এখান থেকে আইডিয়া লাগাতে পারেন। আর এই নিউজটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে মোর ল ইজ ডেড। আই হোপ যে ভিডিওটি ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু পার্সোনাল কারণে আমি কোয়ালিটি এবং আলাদা টপিকের উপর ভিডিও আনতে পারছি না, তবে হ্যাঁ, নেক্সট ভিডিও আপনারা ভালো কিছুই পেতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।